আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা লিউভিলের উপপাদ্য বিবৃত ও প্রমাণ করব, যেটা হচ্ছে পরিসাংখ্যিক বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটা সলভ করার পূর্বে আমাদেরকে দশা স্থান এবং দশা বিন্দু সম্পর্কে জেনে নিতে হবে। তো এখন আমরা দশা স্থান এবং দশা বিন্দু সম্পর্কে একটু আলোচনা করব, তারপর লিউভিলের উপপাদ্যটা বিবৃত এবং প্রমাণ করব। তো ফিজিক্সে আমরা দুই প্রকার সিস্টেম দেখতে পাই, একটা হচ্ছে স্ট্যাটিক সিস্টেম আর একটা হচ্ছে ডাইনামিক সিস্টেম। তো স্ট্যাটিক সিস্টেমকে যদি সহজ ভাষায় আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমে যত সংখ্যক পার্টিকেল রয়েছে সকলই রেস্ট বা স্থির থাকে। আর ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে সকল পার্টিকেল রেস্টে থাকে না, এগুলো র্যান্ডমলি মুভ করতে থাকে বিভিন্ন দিকে বা ডিরেকশানে। তো ডাইনামিক সিস্টেমের সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা যদি বলি, সেটা হচ্ছে সিলিন্ডারের ভর্তি করা যে গ্যাস রয়েছে সেটা। তো আমরা এখানে ধরে নিই যে দুইটা কন্টেনারের মধ্যে গ্যাস ভর্তি রয়েছে। তো স্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে কন্টেনারের ভিতরে যে মলিকিউলগুলো রয়েছে সেগুলো রেস্ট বা এরা স্থির অবস্থায় থাকে, এরা বিভিন্ন দিকে গতিশীল থাকে না। কিন্তু ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে এটার ভিতরে যে মলিকিউলগুলো থাকবে সেগুলো র্যান্ডমলি মুভ করতে থাকে একটা ভেলোসিটি নিয়ে। তো আমরা ধরে নিই যে এটা হচ্ছে ভলিউম ভি, এটার ভলিউমও ভি, অর্থাৎ দুইটারই ভলিউম সেম। কিন্তু এটার ক্ষেত্রে ধরে নিলাম যে এটার ক্ষেত্রে এন সংখ্যক পার্টিকেল রয়েছে, এটার মধ্যেও এন সংখ্যক পার্টিকেল রয়েছে। তো এই এন সংখ্যক পার্টিকেলগুলো রেস্ট অবস্থায় রয়েছে, তো সকল এন সংখ্যক পার্টিকেল রেস্টে রয়েছে। আর এই ক্ষেত্রে আমরা দেখব যে সেম ভলিউম নিয়েছি, কিন্তু এটার পার্টিকেলগুলো রেস্টে থাকে না, তারা কি করে মুভ করতে থাকে বিভিন্ন পসিবল ডিরেকশানে র্যান্ডমলি, সাথে পসিবল ভেলোসিটি নিয়ে। তো যা আমরা এই অ্যারো চিহ্ন দ্বারা দেখাচ্ছি। তো এই স্ট্যাটিক সিস্টেমের যে পার্টিকেল রয়েছে, তো এই পার্টিকেলের লোকেশনকে বা পজিশনকে যদি আমরা জানতে চাই, ওটাকে লোকেট করতে চাই বা এই পজিশনকে ডেসক্রাইব করতে চাই, তবে আমাদের কতগুলো কোঅর্ডিনেট জানা জরুরি। তো সেই কোঅর্ডিনেটগুলো কি রয়েছে, আমাদের 3টি কোঅর্ডিনেট প্রয়োজন হয় এর জন্য। তো এখানে আমরা যদি সেই কোঅর্ডিনেটগুলো আঁকি, 3টার ডিরেকশান থাকবে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে এক্স ওয়াই, এটাকে জেড দিই, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তো এই তিনটা কোঅর্ডিনেটে আমরা একটা পার্টিকেল বিবেচনা করে নিলাম, কিউ পার্টিকেল। তো এই পার্টিকেলটা, তো এই যে পার্টিকেলটার অবস্থান ধরে নিলাম এখানে রয়েছে কিউ পার্টিকেল, এটা ও বিন্দুতে অরিজিনটা বা মূল বিন্দু হচ্ছে ও। তো আমরা যদি এই পজিশনকে বা কিউ যে পজিশনটা রয়েছে এটাকে যদি ডেসক্রাইব করি, তবে আমাদের জানতে হবে কি যে এই পার্টিকেল বা কিউ পয়েন্টে এক্স অ্যাক্সিস থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ডিস্টেন্সে আছে এবং জেড অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে। মানে আমাদের 3টা কোঅর্ডিনেট প্রয়োজন হয় এই পজিশনকে ডেসক্রাইব করার জন্য। তো আমরা সবশেষে কি বলতে পারি, এই প্রকারের 3 ডাইমেনশনাল স্পেসকে, যার প্রত্যেক পার্টিকেলের পজিশন ওটাকে আমরা 3টা কোঅর্ডিনেটসের মাধ্যমে ডেসক্রাইব করতে পারি, এক্স ওয়াই জেড। তো এটাকে 3 ডাইমেনশনাল স্পেস আমরা বলতে পারি বা পজিশন স্পেসও বলতে পারি। তো এই স্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে যেহেতু এই মলিকিউলসগুলো স্থির অবস্থায় থাকে, তাহলে এটার মধ্যে কোনো ব্যাগ বা ভরবেগ এগুলো আসার কোনো চান্স নাই। কিন্তু যখন আমরা ডাইনামিক সিস্টেমটা লক্ষ্য করব, তো ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে একটা পার্টিকেল যদি আমরা কনসিডার করি কিউ পয়েন্টের উপর, তবে এটার স্টেটকে যদি ডেসক্রাইব করতে চাই, তবে এখানে 6টা কোঅর্ডিনেট জরুরি হয়ে যায়। তো কেন, কারণ হচ্ছে এই পার্টিকেলের যে ভেলোসিটি থাকে আমরা ধরি সেটা হচ্ছে, এই ভেলোসিটিটা হচ্ছে ভি ভেক্টর। তো ভি ভেক্টরের 3টা কম্পোনেন্টস আছে। তো ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এক্স আই ক্যাপ এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে ভি ওয়াই জে ক্যাপ এবং জেড অক্ষের দিকে বি জেড কে ক্যাপ। তো আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই জেড অক্ষের দিকে এই ভেলোসিটির কিছু না কিছু কম্পোনেন্ট রয়েছে, মানে 3টা ডিরেকশনে কিছু না কিছু মোমেন্টাম বা ভরবেগ রয়েছে। এক্স ডিরেকশনে যে মোমেন্টাম বা ভরবেগ সেটা হচ্ছে আমরা বলতে পারি পি এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি এম ভি, মানে ভর এবং বেগের গুণফল, তাহলে এম এক্স অক্ষের দিকে ভি এক্স। যদি আমরা ওয়াই অক্ষের দিকে ভরবেগটা বলি, যেহেতু এটা গতিশীল রয়েছে তো এটার মধ্যে একটা ভরবেগ থাকবে, সেটা হচ্ছে এম ভি ওয়াই। এবং পি জেড অর্থাৎ জেড ডিরেকশানের যে ভরবেগটা সেটা হচ্ছে এম ভি জেড। তো এই ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি এই কিউ পয়েন্টকে ডেসক্রাইব করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, পজিশন কোঅর্ডিনেট তো নিতেই হবে এক্স ওয়াই জেড, এবং সাথে এই ভরবেগ যে কোঅর্ডিনেটগুলো রয়েছে
PX PY PZ এগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে মোট কয়টা কোঅর্ডিনেট পাওয়া গেল এখানে? তো আমরা এখানে ডাইনামিক স্টেটের ক্ষেত্রে 6টা কোঅর্ডিনেট দেখতে পাই। তো এই XYZ এটা কি করে? এটা হচ্ছে আমাদের যে পজিশন স্পেসটা রয়েছে সেটা বানায়, মানে কণাটা কোথায় রয়েছে, পজিশন কোথায় সেটা নির্দেশ করে হচ্ছে এই XYZ। এবং তার যে গতিবেগ বা ভরবেগ সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগের যে স্পেসটা রয়েছে সেটা হচ্ছে PX PY এবং PZ মিলে বানায়। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? XYZ অক্ষ বরাবর PX PY এবং PZ। হ্যাঁ, তো এখানে যে XYZ এবং PX PY PZ মিলে যে কম্বাইন্ড আমরা স্পেসটা পাই 6 ডাইমেনশনাল, এই কম্বাইন্ড স্পেসটাকে বলা হয় হচ্ছে ফেজ স্পেস বা দশাস্থান। এই দশাস্থান ধরে নিলাম একটা দশাস্থান হচ্ছে এটা, মানে হচ্ছে যেখানে কণাগুলো গতিশীল থাকবে এবং এখানে ভরবেগ থাকবে, সাথে হচ্ছে অবস্থানটা থাকবে। কণাগুলো এই অবস্থান থেকে মূলত ঘোরাঘুরি করতে পারবে, এর বাইরে যেতে পারবে না। তো এই কণাটা যখন গতিশীল থাকবে তখন তার অবস্থান এখানে থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, এখানেও এই দেয়ালে ধাক্কা খেতে পারে, এখানেও থাকতে পারে। তো বিভিন্ন অবস্থান আমরা পাবো। তো এই যে নির্দিষ্ট একটা অবস্থান যদি আমি বিবেচনা করে নিই, কণাটা এখানে আসে, তো এই ছোট একটা আয়তন জুড়ে যদি একটা অবস্থার বিবেচনা করি, তো সেক্ষেত্রে এই অংশটুকুকে বলা হবে হচ্ছে দশাকুশ। তাহলে আমরা দশাকুশ বলতে কি বুঝবো? যে দশাস্থানে নির্বাচিত কোনো আয়তনকে আমরা দশাকুশ বা ফেস সেল বলতে পারি। তো আমি এই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিমাত্রিক জগতে যে দশাস্থানের মাত্রা সেটা হচ্ছে 6টা। তো সেটাকে আমরা ডিটাও দ্বারা প্রকাশ করতে পারি। তো ডিটাও হচ্ছে DX, মানে অবস্থানগুলো DY DZ এবং PX PY এবং PZ, এগুলো হচ্ছে আমাদের দশাস্থানের যে 6টা মাত্রা সেটা। এই যে পুরাটা দশাস্থান আর এটার মাত্রাগুলো হচ্ছে এটা। তো এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা সম্পর্ক আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা জানি যে অবস্থান এবং ভরবেগ কখনোই কি একই সাথে নির্ণয় করা যায় না। এটা হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়ছি। তো এক্ষেত্রে আমরা এক্সকের দিকে যদি আমরা বলি যে DX DPX, মানে হচ্ছে এই DX হচ্ছে অবস্থান এবং DPX হচ্ছে ভরবেগ। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যেটা হবে h²/2 এর থেকে এই অংশটুকু বড় বা সমান হবে। সেমভাবে DY DPY যদি আমরা বের করি সেটাও h²/2 এর থেকে সমান হবে বা বড় হবে, এবং DZ DPZ এটাও হবে h²/2 এর সমান বা বড়। তো এক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই সমান হিসেবে ধরে নেই, তো DX DY DZ PX PY PZ, তো DX এবং PX এটার h²/2 যদি ধরি তাহলে এখানে পাওয়া যাবে এই যে এই অংশটুকু ডি টাওয়ের মানটা পাওয়া যাবে h²/2, কার অংশ এই যে DX PX, তো DY PY আরেকটা h²/2 যেহেতু গুণাকারে আছে, এবং DZ PZ h²/2। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে h²/2 হোল কিউব। তো আমরা কি বলতে পারি? যে দশাস্থানের কোনো বিন্দুকে প্রকৃতপক্ষে একটি কোষরূপে যদি আমরা বিবেচনা করি বা বিবেচনা করা যায়, যার ন্যূনতম আয়তন কত হবে? এই h²/2 এর হোল কিউবের সমান। তো আমরা আলটিমেটলি বলতে পারি যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি রয়েছে সেটা অনুসারে দশাকুশের যে সর্বনিম্ন আয়তন সেটা হচ্ছে h³ সমান, মানে হচ্ছে এটা শূন্য হতে পারে না। তো এখানে আমরা যে দশাকুশ রয়েছে এই দশাকুশের মধ্যে যে কোনো একটা বিন্দু থাকবে, যে বিন্দুটাকে আমরা দশা বিন্দু বলে থাকি। তো আমরা কি বলতে পারি আলটিমেটলি যে স্পেসটা রয়েছে এই সম্পূর্ণ স্পেস, এই স্পেসের মধ্যে যে একটা ছোট আয়তন সেটাকে আমরা দশাকুশ বলি, এবং দশাকুশের মধ্যে একটা যে কোনো বিন্দু যেখানে এই কণাটা অবস্থান করবে ওই বিন্দুটাকে বলতে পারি হচ্ছে দশা বিন্দু। তো আশা করি আমরা দশাস্থান বা ফেজ স্পেস এবং দশাকোষ বা ফেজ সেল অথবা দশাবিন্দু সম্পর্কে বুঝতে পেরেছি। তো এবার আমরা কি করব? এখানে লিউভিলের উপপাদ্যটা প্রমাণ করে নিব। তো লিউভিলে আমাদেরকে কি বলে? যে দশাস্থান রয়েছে, আমরা যে এখানে দেখলাম যে দশাস্থান বা ফেজ স্পেসের মধ্যে যে দশাকোষ রয়েছে এটার ভিতরে যে দশাবিন্দু রয়েছে এটা নিয়ে মূলত
লিউভিলে একটা উপপাদ্য দেন যে দশাস্থানের প্রতিনিধিত্বকারী অর্থাৎ দশাবিন্দু সম্পর্কে তথ্যাদি প্রাপ্তির লক্ষ্যে লিউভিল একটি উপপাদ্য প্রদান করেন, যেটা হচ্ছে দশাবিন্দুর বন্টন সম্পর্কিত লিউভিলের উপপাদ্যকে দুটি অংশে বিভক্ত করে নিম্নরূপে বর্ণনা করা হয়। অর্থাৎ এই লিউভিলের উপপাদ্য দুইটা অংশে বিভক্ত। আমরা আজকের এই ভিডিওতে প্রথম অংশ নিয়ে আলোচনা করব, তো পরবর্তী অংশটা আমরা পরবর্তী যে লেকচারটা থাকবে সেখানে আমরা আলোচনা করব। তো প্রথম অংশের মধ্যে আমাদের কি বলে, লিউভিল যে দশাস্থানে যে দশাবিন্দু রয়েছে সেটার ঘনত্বের পরিবর্তনের হার শূন্য, অর্থাৎ সময়ের সাথে যে দশাবিন্দুর ঘনত্বটা থাকবে সেটা অপরিবর্তিত থাকবে। তো এখানে আমরা এই রো ইজিক্যাল টু ধ্রুবক কীভাবে লিখতে পারি, এই যে ডিডিটি রো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তো সেক্ষেত্রে আমরা এই রো এর মানটা পাই। তো কিভাবে পাই এখানে আমি একটু দেখায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে ডি রো ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে সময়ের সাথে সাথে এই যে ঘনত্ব দশাবিন্দুটা রয়েছে এই দশা স্পেসের মধ্যে যে একটা কোষের মধ্যে যদি একটা দশাবিন্দু বিবেচনা করি, এই দশাবিন্দুর যে একটা ঘনত্ব থাকবে সেটা সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 0 হবে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি সময়ের সাথে, তাহলে ডি রো ডিভাইডেড বাই ডিটি, এখানে ডিটি আসবে ইকুয়াল টু, তো এটাকেও যদি 0কে ইন্টিগ্রেট করি তো সেটা 0কে ইন্টিগ্রেট করলে ধ্রুবক পাওয়া যায়। তো এই ডিটি কাটা যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা শুধু রো এর মানটা পাবো, রো ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো সেম কথাটা এখানে লিখছি যে রো ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এই অংশকে দশা ঘনত্বের সংরক্ষণ নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ডেন্সিটি বলা হয়। যেহেতু এটা অপরিবর্তিত থাকে, কনজার্ভ থাকে, তাই এটাকে কনজারভেশন অফ ডেন্সিটি বলে। তো এবার আমরা এই যে ডি রো ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 আসলো বা রো ইজ ইকুয়াল টু ধ্রুবক আসলো, এটা প্রমাণ করব। এই প্রথম অংশটা প্রমাণ করে দেখাবো। তো আমরা শুরুতে কি করব, যে একটি দ্বিমাত্রিক দশা স্থান বিবেচনা করে নিব। তো সেক্ষেত্রে আমরা একটা চিত্র এখানে অঙ্কন করি, তারপরে আমরা আনসারটা সুন্দরভাবে লিখব। এখানে আমরা দেখব যে এই মোমেন্টাম পি এবং অবস্থান বা সরণ কিউ, হ্যাঁ, তো এইখানে দ্বিমাত্রিক একটা দশা স্থান বিবেচনা করে নেবে। তো এই দশা স্থানের যে আয়তন উপাদান সেটা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিপি। তাহলে যে দশাবিন্দুর ঘনত্বটা হবে সেটা তো অবশ্যই সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে, এটাই তো আমরা প্রমাণ করব। এই রোটা কার উপর ডিপেন্ডেন্ট থাকবে, কিউ এটা হচ্ছে সরণ, পি মোমেন্টাম এবং টি এটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। তো এই যে রো ইজ ইকুয়াল টু রো কিউ পি টি একক ক্ষেত্রফলে দশাবিন্দুর সংখ্যাকে সূচিত করে, মানে দশাবিন্দুর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, দশাবিন্দুর সংখ্যা কতগুলো সেটাকে এইটা দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি, যে দ্বিমাত্রিক দশাস্থানের ক্ষেত্র উপাদান হচ্ছে এ বি সি ডি দেখানো হয়েছে এখানে। তো বিবেচ্য যে তলগুলো রয়েছে, এই যে এ বি তল এটার মধ্য দিয়ে এবং এই সিডি তল এটার মধ্য দিয়ে, তো প্রথমে কি হবে, দশাবিন্দুগুলো এটার ভিতরে প্রবেশ করবে এবং এই তল দিয়ে বের হয়ে যাবে। তো প্রবেশ করার জন্য এবি তল দিয়ে প্রবেশ করবে। তো এই এবি তলের মধ্যে যে প্রবেশকৃত দশাবিন্দুর যে সংখ্যাটা সেটা কত হবে, সেটা হবে রো কিউ ডট ডিপি এটা সমান, হ্যাঁ। তো এই যে প্রবেশকৃত রো কিউ ডট ডিপি এগুলা কি, রো তো ঘনত্ব, কিউ ডট মানে হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, এই ডট দ্বারা বোঝায় এই ডি কিউ বাই ডিটিকে আমরা সংক্ষিপ্তভাবে কিউ ডট হিসেবে লিখতে পারি। মানে হচ্ছে যে সরণটা রয়েছে সরণের পরিবর্তনের হার, যেটাকে আমরা ব্যাগ বলতে পারি, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে ব্যাগ। তো আমরা এখানে কি বলতে পারি, কিউ ডট মানে কি, কিউ ডট হচ্ছে কিউ অক্ষ বরাবর দশাবিন্দুর ব্যাগ। তো আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে কিউ অক্ষের দিকে গতিশীল। আমরা পি অক্ষের দিকে পরবর্তীতে বের করব। প্রথমে আমরা কিউ অক্ষের দিকে কতটুকু দশাবিন্দু প্রবেশ করতেছে সেটা বিবেচনা করে নিব, তারপর হচ্ছে পি অক্ষের দিকে অনুরূপভাবে। তো এখানে লক্ষ্য করি যে এই এ বিন্দুটা হচ্ছে শুরু। তো শুরুর ক্ষেত্রে কিউ পরিমাণ ধরে নিলাম সরণ হচ্ছে, এবং এটার যে ভরবেগ বা মোমেন্টাম সেটা হচ্ছে পি। তো এখানে আমরা সামান্য পরিমাণ কি করলাম, ডিস্টেন্স বা দূরত্ব
দূরত্বের যে পরিবর্তনটা সেটা করলাম। তো কোন দিকে করলাম? এই কিউ অক্ষের দিকে। তাহলে কিউ অক্ষের দিকে সামান্য পরিবর্তন ডি কিউ যদি করি, তো এক্ষেত্রে কিন্তু পি এর কোনো পরিবর্তন হচ্ছে না। পি কখন পরিবর্তন হবে? যখন উপরের দিকে যাবে। তো এই যে এখান থেকে এতটুকু কিসের পরিবর্তন হচ্ছে? কিউ এর পরিবর্তন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কিউ প্লাস ডি কিউ, মানে কিউ তো থাকবেই, সাথে ডি কিউ পরিমাণ পরিবর্তন হচ্ছে এবং পি অপরিবর্তিত থাকবে। তাহলে পিটাকে অপরিবর্তিত রাখলাম। এবার যখন আমরা উপরের দিকে অর্থাৎ পি অক্ষের দিকে পরিবর্তন দেখব, সেক্ষেত্রে আমরা এখান থেকে এতটুকু, তো যখন বি বিন্দুতে যাবে এক্ষেত্রে কিন্তু কিউ এর পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তন হচ্ছে? পি এর পরিবর্তন হচ্ছে। তো পি এর পরিবর্তন সামান্য পরিমাণ হলে সেটাকে আমরা ডিপি বলতে পারি। তো কিউ তো ঠিক থাকবে, আর এই পি এর পরিবর্তন হচ্ছে পি প্লাস ডিপি, মানে ডিপি পরিমাণ পরিবর্তন হচ্ছে। পি তো থাকবেই, সাথে ডিপি থাকবে। এবার বি থেকে সি এই বিন্দুটাকে আমরা কীভাবে নির্দেশ করতে পারি? এই বিন্দুটাকে এভাবে নির্দেশ করতে পারি, এখানে কিন্তু পি প্লাস ডিপি ছিল, এখানে গিয়ে কিন্তু পি প্লাস ডিপির পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ পি এর দিকে কোনো পরিবর্তন হচ্ছে না। কিসের হচ্ছে? কিউ এর দিকে। অর্থাৎ এই বি থেকে সিতে গেলে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে কিউ এর পরিবর্তন। কতটুকু পরিবর্তন? ডি কিউ পরিমাণ। তাহলে কিউ হবে কিউ প্লাস ডি কিউ, আর এটা তো ঠিকই থাকবে, এটা তো পরিবর্তন হয়নি। তো পি প্লাস ডিপি। তো এবার আমরা আমাদের আনসারটা যদি লক্ষ্য করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো এই ব্যাপারটা। তো খেয়াল করি এখানে যে প্রথম অংশে যে প্রমাণটা, তো একটি দ্বিমাত্রিক দশাস্থান বিবেচনা করা যাক। এই দশাস্থানের আয়তন উপাদান হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিপি। তো ক্ষেত্র উপাদান নির্দেশ করে, মানে আয়তন উপাদান বা ক্ষেত্র উপাদান যে কোনো একটা উপাদান নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমরা যে চিত্রটা লক্ষ্য করি, তো পি এবং কিউ, তো আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। তো দশাবিন্দুর যে ঘনত্বটা সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু রো কিউপিটি, মানে হচ্ছে এই দশাবিন্দুর ঘনত্ব, যতটুকু ঘনত্বের মধ্যে এই দশাবিন্দুটা থাকবে সেটা হচ্ছে কিউ, মানে হচ্ছে সরণ, পি ভরবেগ, টি সময়, এটার উপর নির্ভর করবে। তো একক ক্ষেত্রফলে দশাবিন্দুর সংখ্যাকে সূচিত করে হচ্ছে এই রোটা। আবার বলি, এই রোটা একক ক্ষেত্রফলের মধ্যে ধরে নিলাম এতটুকু ক্ষেত্রফল, এখানে যতটুকু দশাবিন্দু রয়েছে, মানে দশাবিন্দুর সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটাকে নির্দেশ করে এই ঘনত্বটা, মানে এই ঘনত্বের মধ্যে কতগুলো দশাবিন্দু রয়েছে, অনেকগুলো দশাবিন্দু থাকতে পারে। তো এই সম্পূর্ণ ঘনত্বটাকে বলা হয় যে রো। তো এবার যদি আমরা চিত্রটা লক্ষ্য করি, তো এই যে দশাবিন্দুটা এই যে আয়তক্ষেত্রের ভিতরে প্রবেশ করবে এবং কি করবে? এই আয়তক্ষেত্রের ভিতর থেকে বের হয়ে যাবে। এবং আমরা কি বের করব? যে কত সংখ্যক দশাবিন্দু এটার ভিতরে প্রবেশ করতেছে এবং কত সংখ্যক এই যে ক্ষুদ্র পরিবর্তন ডি কিউ এদিক বরাবর এবং উপরের দিকে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন ডিপি, এই পরিবর্তনের ফলে কতটুকু এই আয়তক্ষেত্রের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে দশাবিন্দু, সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে দেখলে বুঝতে পারবো যে দ্বিমাত্রিক দশাস্থানে ক্ষেত্র উপাদান এবিসিডি দেখানো হয়েছে। বিবেচ্য তলের এবি পৃষ্ঠ দিয়ে প্রতি সেকেন্ডে প্রবেশ দশাবিন্দুর সংখ্যা, অর্থাৎ এটা দিয়ে প্রবেশ করবে এবং এই যে ক্ষেত্রটা এটা দিয়ে বের হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এই যে এদিক দিয়েও প্রবেশ করতে পারে আবার এদিক দিয়েও বের হতে পারে না? অবশ্যই পারে। তো আমরা দুইটাই বের করব। প্রথমে হচ্ছে এটা দিয়ে প্রবেশ করবে, এখানে বের হয়ে যাবে, আবার আমরা অনুরূপভাবে লিখবো যে এটা দিয়ে প্রবেশ করবে, এটা দিয়ে বের হয়ে যাবে পরে। তো প্রথমে আমরা এই এবি যে তলটা রয়েছে এই তলের ভিতর দিয়ে কতটুকু দশাবিন্দু এটার ভিতরে প্রবেশ করে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি রো কিউ ডট ডিপি। এটার মানে কি? এটার মানে হচ্ছে রো হচ্ছে দশাবিন্দুর সংখ্যা কতগুলো প্রবেশ করতেছে, সেই ঘনত্ব মানে তো দশাবিন্দুর সংখ্যাকে নির্দেশ করে। এবং কিউ ডট মানে কি? কিউ ডট মানে হচ্ছে, এখানে খেয়াল করলে দেখব যে কিউ ডট হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। তো সরণের পরিবর্তনের হারকে কি বলে? ব্যাক বলে। তার মানে এই কিউ ডট আলটিমেটলি ব্যাককে নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এবি রেখা দিয়ে প্রতি সেকেন্ডে যে দশাবিন্দুর সংখ্যা ঢুকতেছে সেই দশাবিন্দুর সংখ্যাটা হবে প্রতি একক আয়তনে যত কণিকা আছে, মানে হচ্ছে রো, এবং এটার সাথে গুণ করতে হবে যে গতিতে ঢুকছে অর্থাৎ কিউ ডট, এবং এর সাথে গুণ করতে হবে রেখার যে উচ্চতা। তো এই রেখাটার উচ্চতা কতটুকু পরিবর্তন হচ্ছে? ডিপি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিপি লিখছি। তো রো কিউ ডট ডিপি, কিউ ডট মানে হচ্ছে কিউ অক্ষ বরাবর দশাবিন্দুর ব্যাগ, কিউ অক্ষ বরাবর আমরা দশাবিন্দুর ব্যাগ নিব। যদি উপরে বিবেচনা করি তাহলে আমরা এই পি অক্ষের দিকে দশাবিন্দুর ব্যাগ নিব, সেক্ষেত্রে পি ডট নিব। তো এখানে কিউ ডট নিয়েছি না, তো সেক্ষেত্রে পি ডট নিতে হবে।
তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব এবং লিখে দিব যে কিউ ডট কি কিউ অক্ষ বরাবর দশাবিন্দুর বেগ, এই কিউ ডট হচ্ছে কিউ অক্ষ বরাবর দশাবিন্দুর বেগ। তো এটা তো প্রবেশ করলো কতটুকু দশাবিন্দুর সংখ্যাটা সেটা আমরা এটা দিয়ে লিখতে পারি। এবার এই যে এই তলটা রয়েছে এই তল দিয়ে কি করবে দশাবিন্দুটা বের হয়ে যাবে, কতটুকু বের হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি। এখানে লক্ষ্য করলে দেখব যে আমরা প্রথম অবস্থায় অর্থাৎ এই যে এটা যখন নিয়েছিলাম সেক্ষেত্রে কিউ ছিল, কিন্তু এখান থেকে যখন সরে গিয়ে এখানে গেছে তো কতটুকু সরছে, সরণ কতটুকু হয়েছে, সামান্য যে সরণটা সেটা হচ্ছে ডি কিউ পরিমাণ সরণ এখানে আমরা দেখতে পাই। মানে এই ডি কিউ যে দূরে সিডি যে পৃষ্ঠটা রয়েছে ডি কিউ দূরে রয়েছে এবং এই সিডি পৃষ্ঠ দিয়ে তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু কণিকা বের হয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় এবি তলের মধ্যে ছিল কিউ, কিন্তু এই ডি কিউ সরণের ফলে এখন যে তলটা রয়েছে সেটা হচ্ছে কিউ প্লাস ডি কিউ। তো এক্ষেত্রে যে সামান্য পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে টেইলার এক্সপানশন ব্যবহার করতে হবে, বা আমরা বলতে পারি টেইলারের বিস্তৃতিটা। তো টেইলারের যে এক্সপানশন সেটা মূলত কী, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা আনসারটা করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে লক্ষ্য করি, আমরা ধরে নিই যে একটা ফাংশন সেটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন। হ্যাঁ, তো আমরা জানতে চাই এই ফাংশনের মান একটু ডানে গেলে মানে হচ্ছে এক্স প্লাস ডেল, মানে সামান্য পরিবর্তন হলে, বা এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস এইচ পরিমাণ যদি পরিবর্তন হয় তাহলে কি হবে এখানে। তো যদি এই এফ অফ এক্স ফাংশনটা, হ্যাঁ এই এফ অফ এক্স ফাংশনটা এক্স পয়েন্টে ধারাবাহিক ও অন্তত একবার ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা প্রথম অর্ডার যে টেইলর এক্সপানশনটা রয়েছে সেটা আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু এইচ, এভাবে লিখতে পারি। তো এই সূত্রটা হলো টেইলর এক্সপানশনের প্রথম ধাপ, আরও টার্ম থাকে পরের ধাপে, কিন্তু আমাদের এখন শুধু এই প্রথমটাই দরকার। তো এখানে আমাদের যে মানটা আছে সেই মানটা সামান্য যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে রো কিউ ডট, রো কিউ ডট তো ঠিক থাকবে, এই যে এখানে রো কিউ ডট। হ্যাঁ, তো আমাদের পরিবর্তনটা কতটুকু হয়েছে কিউ প্লাস ডি কিউ পরিমাণ, তাহলে কিউ প্লাস ডি কিউ পরিমাণ এটুকু হচ্ছে পরিবর্তন। এই কিউ প্লাস ডি কিউ কেন, এই যে এখানে লক্ষ্য করলে দেখবো যে কিউ প্লাস ডি কিউ, রো কিউ ডট তো ঠিক থাকলো, আমাদের পরিবর্তন হলো কিউ প্লাস ডি কিউ। তো এটার জন্য আমরা যে টেইলর এক্সপানশনটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম, অর্থাৎ এই যে এক্স আমরা ধরলাম না, এখানে কিউ ঠিক আছে, তো এই এইচ মানে হচ্ছে এই ডি কিউ। তাহলে এটার মতো করে যদি আমরা লিখি তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে রো, এটাকে এই পুরোটাকে এফ ধরলে তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এফ রো কিউ ডট কিউ, তাহলে রো কিউ ডট কিউ, তারপর হচ্ছে প্লাস এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে এইটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যে আনসারটা পাওয়া যায়, মানে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে ডেল ডেল কিউ, কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কাকে করব এই রো কিউ ডটকে, এবং সাথে কি করতে হবে এইচ, এইচ মানে হচ্ছে এক্সের পরে যে মানটা অর্থাৎ এই কিউ এর পরে যে মানটা ডি কিউ। তো এবার আমরা আনসারটা যদি লক্ষ্য করি তো রো কিউ ডট অফ কিউ মানে ফাংশন আকারে লিখলে তো এই যে এফ অফ এক্স, তো শুধু যদি মানটা লিখি তাহলে আমরা লিখতে পারি রো কিউ ডট প্লাস ডেল ডেল কিউ, কাকে ডিফারেন্সিয়েট করব রো কিউ ডটকে, এবং সাথে কি থাকবে এর উচ্চতাটা ডি কিউ। হ্যাঁ, তো এখানে এই যে এই মানটা টেইলর এক্সপানশনের মাধ্যমে বের করলাম। কিভাবে কেন বের করলাম, কারণ হচ্ছে এই যে সামান্য পরিবর্তন যখন হয় তখনই আমরা এই টেইলর এক্সপানশনটা ইউজ করি। তো এই যে এই অংশটুকু আমরা এখানে লিখব যে তাহলে সিডি তল দিয়ে প্রতি সেকেন্ডে অপসৃত দশাবিন্দুর সংখ্যা হবে রো কিউ ডট প্লাস ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ। তো এই ডিপিটা কোত্থেকে আসলো, আসলে এই যে রো কিউ ডটের সামান্য পরিবর্তনটা আমরা এই এতটুকু পাইছি, তো সাথে তো এই ডিপিটাও ছিল, এই যে এই অংশটুকু এখানে লিখে দিলাম। আর এই রো কিউ ডট এটার যে পরিবর্তনটা এই অংশটুকু পাওয়া যায় টেইলর এক্সপানশনের মাধ্যমে, আর এই টিপি এই ডিপি, তো এটাকে 2 নং সমীকরণ দিব।
তো এই পর্যায়ে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ হচ্ছে এই যে এই অংশ দিয়ে যতগুলো দশাবিন্দু প্রবেশ করে এবং যত সংখ্যক এই অংশ থেকে বের হয়ে যায়, তো এই ক্ষেত্রের ভিতরে অবশিষ্ট যে দশাবিন্দুর সংখ্যাগুলো থাকে সেটা বের করার জন্য আমরা এই 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করব, মানে পার্থক্যটা বের করব। তাহলেই বোঝা যাবে যে এই অংশটুকুতে অবশিষ্ট কতটুকু দশাবিন্দু রয়েছে বা দশাবিন্দুর সংখ্যা কতগুলো রয়েছে। অবশিষ্ট দশাবিন্দুর সংখ্যা প্রাপ্তির জন্য 1 নং রাশি থেকে 2 নং রাশি বিয়োগ করে পাই। তো এখানে পাওয়া যাবে রো কিউ ডট ডিপি, এই যে 1 নং সমীকরণের রো কিউ ডট ডিপি, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 2 নং সমীকরণের এটা আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি, তো রো কিউ ডট প্লাস ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ, তারপর হচ্ছে ডিপি। তো এই ডিপিটা এটার সাথেও আছে, এই ডিপি এটার সাথেও আছে। আমরা যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে কি পাওয়া যাবে? রো কিউ ডট ডিপি মাইনাস রো কিউ ডট ডিপি প্লাসে মাইনাসে মাইনাস ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ ডিপি। তো এটা কাটা যাবে, তো থাকবে হচ্ছে মাইনাস ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ ডিপি। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো একটা ব্যাপার আমরা খেয়াল করি, এই যে 3 নং সমীকরণটা আছে, তো সেই 3 নং সমীকরণটা মূলত আমরা কিভাবে পাইছি? এই যে কিউ অক্ষ বরাবর দশাবিন্দুর বেগ বা কিউ অক্ষের দিকে যে দশাবিন্দুগুলো রয়েছে সেগুলো কিউ অক্ষের দিকে গতিশীল। তো এবার আমরা যদি পি অক্ষের দিকে বিবেচনা করি, তো সেই ক্ষেত্রে আমরা সেম মানটাই পাবো। এখানে শুধুমাত্র পরিবর্তন হবে, এই কিউ এর জায়গায় পি হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ডেল ডেল পি রো পি ডট ডিকিউ ডিপি। তো এই কথাটাই আমরা এখানে লিখব যে অনুরূপভাবে পি অক্ষ বরাবর গতির দরুন বিবেচ্য ক্ষেত্র উপাদানে অবশিষ্ট দশাবিন্দুর সংখ্যা হবে মাইনাস ডেল ডেল পি রো পি ডট ডিকিউ ডিপি। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। এবার 3 নং এবং 4 নং সমীকরণ যদি যোগ করি তাহলে দশাবিন্দুর বৃদ্ধির হার পাওয়া যাবে, এবং সেটা আমরা কত পাবো? এখানে এটা যোগ করে দিব, তাহলে পাওয়া যাবে ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ ডিপি। তো যেহেতু এখানে মাইনাস আছে, তো যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, ডেল ডেল পি রো পি ডট ডি কিউ ডিপি। তো এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে পাওয়া যাবে মাইনাস ডেল ডেল কিউ রো কিউ ডট ডি কিউ ডিপি প্লাস এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ডেল ডেল পি রো পি ডট ডি কিউ ডিপি। তো আমরা চাইলে এই যে ডি কিউ ডিপিটাও কমন নিয়ে নিতে পারি সবটা থেকে, তাহলে এখানে আলটিমেটলি পাওয়া যাবে ডেল ডেল কিউ রো কিউ ডট প্লাস ডেল ডেল পি রো পি ডট ডি কিউ ডিপি। তো আমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারি, তো এই লাইনটা স্কিপ করে সরাসরি এই লাইনটা লিখলেও হবে। তো আমরা যে এই অংশটুকু পেলাম, এই অংশটুকু হচ্ছে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাইছে। তো সময়ের সাথে ঘনত্ব বৃদ্ধি হচ্ছে ডেল রো বাই ডেল টি, অক্ষগুণগুলো একটা হচ্ছে কিউ অক্ষ এবং একটা হচ্ছে পি অক্ষ। তো দুটো একসাথে আমরা যদি করি তাহলে এই ঘনত্ব বৃদ্ধিটা পাওয়া যায় ডেল রো বাই ডেল টি ডি কিউ ডিপি। তো এই যে ঘনত্ব বৃদ্ধি পাইছে এটা কার সমান হবে? এই অংশটুকুর সমান হবে। তো আমরা এই অংশটুকুর সমান হচ্ছে ডেল রো বাই ডেল টি ডি কিউ ডিপি লিখতে পারি। তো আমরা এখানে লিখব অতএব ডেল রো ডিভাইডেড বাই ডেল টি ডি কিউ ডিপি ইকুয়াল টু এই যে এই অংশটুকু মাইনাস ডেল ডেল কিউ রো কিউ ডট প্লাস ডেল ডেল পি রো পি ডট ডি কিউ ডিপি। তো উভয় পক্ষ থেকে ডি কিউ ডিপি কাটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে থাকবে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি, আর এই অংশটুকু আর এই অংশটুকু যদি এই সাইডে আনি, এই মাইনাস থাকার কারণে এটাও মাইনাসের আবার এটাও মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো এই সাইডে আনলে দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে হবে প্লাস ডেল ডেল কিউ রো কিউ ডট প্লাস ডেল ডেল পি রো পি ডট
আর এই সাইডে থাকবে 0। তো এখানে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি ঠিক থাকবে। আর এখানে আমরা ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইউভি এর ফর্মুলা হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হয় এবং প্লাস ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হয়। তো এখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তো রোকে স্থির রাখবো, রোকে স্থির রেখে এই কিউ ডটকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল কিউ ডট ডিভাইডেড বাই ডেল কিউ থাকবে, প্লাস তারপর হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করব, এই কিউ ডট স্থির থাকবে, তাহলে ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ ডিফারেন্সিয়েট করলাম, এই কিউ ডট স্থির থাকলো। সেমভাবে এটাও করব, প্লাস এই রোকে স্থির রাখবো, তাহলে ডেল পি ডট ডিভাইডেড বাই ডেল পি থাকবে, প্লাস তারপর হচ্ছে এই পি ডটকে তো ডিফারেন্সিয়েট করলাম, এখন রোকে ডিফারেন্সিয়েট করব, ডেল রো ডিভাইডেড বাই ডেল পি, কে স্থির থাকবে, পি ডট স্থির থাকবে, ইকুয়াল টু 0। মানে ফর্মুলাটা হচ্ছে এরকম। যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে ডেল ডেল এক্স ইউভি যদি থাকে তাহলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করতে হয়, প্লাস তারপর হচ্ছে আমরা ইউকে অন্তরীকরণ করব, ভিকে স্থির রাখব। তো এরকম আর কি। তো এখানে এই যে দুইটা সম্পর্ক আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো হ্যামিল্টনিয়ান বিধীয় গতির সমীকরণ অনুসারে আমরা জানি যে কিউ ডট ইজ ইকুয়াল টু ডেল এইচ ডিভাইডেড বাই ডেল পি এবং পি ডট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই ডেল কিউ। তো মনে রাখার নিয়ম হচ্ছে এখানে কিউ আছে তো এখানে নিচে পি হবে, আর এখানে পি আছে এখানে নিচে কিউ হবে। তাহলে আমরা এই যে এই অংশটুকু ডেল কিউ ডট ডিভাইডেড বাই ডেল কিউ এটাকে কীভাবে লিখতে পারি খেয়াল করলে দেখবো যে এখানে আমি একটু দেখাই, ডেল কিউ ডট ডিভাইডেড বাই ডেল কিউ এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল ডেল কিউ ইন্টু এই কিউ ডটের পরিবর্তে লিখব এই যে ডেল এইচ ডিভাইডেড বাই ডেল পি। তো এটাকে যদি আমরা একসাথে করি তাহলে ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল কিউ ডেল পি। তো এই ডেল কিউ ডট ইজ ডিভাইডেড বাই ডেল কিউ ইকুয়াল টু লিখতে পারি ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল কিউ ডেল পি। তো এটাই আমরা এখন লিখব যে তাহলে ডেল কিউ ডট ডিভাইডেড বাই ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল কিউ ডেল পি এবং পি ডট ইকুয়াল টু হবে মাইনাস ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল কিউ ডেল পি বা ডেল পি ডেল কিউ। তো এটাকে যদি আমরা 5 নং সমীকরণ দিই তো 5 নং সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই তো আমরা কি মান পাবো, সরি এখানে ডেল পি ডট ডিভাইডেড বাই ডেল পি ছিল, তাহলে এখানে লিখতে পারি যে অতএব 5 নং সমীকরণ হতে পাই ডেল রো ডিভাইডেড বাই ডেল টি প্লাস রো এই ডেল কিউ ডট বাই ডেল কিউ এর মান হচ্ছে ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল কিউ ডেল পি প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ কিউ ডট প্লাস রো এই ডেল পি ডট ডিভাইডেড বাই ডেল পি এর মান হচ্ছে মাইনাস, তো এই যে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে ডেল স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডেল পি ডেল কিউ যে কথা ডেল কিউ ডেল পি একই কথা প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল পি পি ডট ইকুয়াল টু 0। এখানে মাইনাস রো ডেল স্কোয়ার এইচ বাই ডেল কিউ ডেল পি কাটা যাবে, এখানে প্লাস মাইনাস কাটা যাবে, তো থাকবে হচ্ছে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ কিউ ডট প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল পি পি ডট ইকুয়াল টু 0। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রথমে যে লিখছিলাম রো ইজ ইকুয়াল টু রো কিউ পি টি, তো এটা কিউ পি এবং টি এর উপর নির্ভরশীল, তো এই ঘনত্বটাকে ব্যবকলন করব। এই যে n নং সমীকরণকে এটাকে আমরা n নং সমীকরণ দিছি, n নং সমীকরণকে ব্যবকলন করে পাই। তো এটাকে যদি আমরা আংশিক ব্যবকলন করি তাহলে ডি রো ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ ডি কিউ ডিভাইডেড বাই ডিটি প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল পি ডিপি ডিভাইডেড বাই ডিটি। তো এটাই নিয়ম। এই যে এখানে খেয়াল করলে দেখব যে
প্রথমে যে রো ডেল রো ডিভাইডেড বাই, যেহেতু রোকে আমরা কি করতেছি ব্যবকলন করতেছি, তো সেই ক্ষেত্রে এই রোটা কাদের উপর নির্ভরশীল কিউপিটি। তো প্রথমে আমরা এই ডেল কিউ, তো এই ডেল কিউকে যদি আমরা আংশিক ব্যবকলন করি তাহলে আমরা এই ডি কিউ বাই ডিটি লিখতে হবে। আবার পিটাকে যখন লিখবো ডেল রো ডিভাইডেড বাই ডেল পি, তো সাথে ডিপি ডিভাইডেড বাই ডিটি, যখন আমরা টিটাকে লিখবো তো সেক্ষেত্রে টি এর পরে তার কোনো মান নাই, তো শুধুমাত্র আমরা এভাবে লিখে দিতে পারি যে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি। কারণ এখানে যদি আমরা ডিটি ডিভাইডেড বাই আবার টি এর টি লিখি ডিটি ডিটি, তো 1ই হয়ে যাবে। তো আলটিমেটলি ডেল রো ডিভাইডেড বাই ডেল টি থাকবে। তো এখানে এই ডি কিউ ডিভাইডেড বাই ডিটিকে আমরা কিউ ডট হিসেবে লিখতে পারি। তো ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ, এখানে কিউ ডট প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল পি, এটা হচ্ছে পি ডট প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল টি। তো আমরা যদি এটাকে 6 নং সমীকরণ দিই, তো এই সম্পূর্ণ মানটা ডেল রো ডিভাইডেড বাই ডেল টি প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল কিউ কিউ ডট প্লাস ডেল রো ডিভাইডেড বাই ডেল পি পি ডট, এই অংশটুকুই তো এটা। তো এটার মান কত 0, তো এই পুরাটার মান কি হবে 0। তো এটা কোত্থেকে পাইছি আমরা 6 নং থেকে। তো আমরা যদি লক্ষ্য করি আমরা কিসের মান পাইছি ডি রো ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা লিখতে পারি ডি রো ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু 0। এবার এটার থেকে আমরা যদি রো এর মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে টি এর সাপেক্ষে। তাহলে ডি রো ডিভাইডেড বাই ডিটি এখানে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করা মানে হচ্ছে এই চিহ্ন দিতে হবে আর সাথে ডিটি লিখতে হবে। ইকুয়াল টু কী হবে, এই 0কে যদি আমরা ইন্টিগ্রেট করি উভয় পক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তো এটার মান পাওয়া যাবে ধ্রুবক। তো এখান থেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তো এখানে রো থাকবে। তো রো ইজ ইকুয়াল টু কী হবে, ধ্রুবক হবে। তো এই রো কিউপিটি আমরা জানি যে রো কিউপিটি এর উপর নির্ভর করে ইকুয়াল টু ধ্রুবক এভাবে লিখতে পারি। তো এটাই হচ্ছে প্রথম অংশের জন্য প্রমাণ। তো আমরা যে প্রথম অংশটা খেয়াল করলে দেখব যে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তো এটাই আমরা এখন প্রমাণ করলাম। তো পরবর্তী যে ক্লাসটা থাকবে তো সেখানে আমরা দ্বিতীয় অংশের প্রমাণটা করব, লিউভিল উপপাদ্যের যে দ্বিতীয় অংশটা থাকবে সেটা প্রমাণ করব।